আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের অর্থাৎ এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি, এখানকার একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। আসলে আমি এটা চিন্তা করছি যে তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী আসছো অথবা 2022 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আসছো, তোমাদের তো শর্ট সিলেবাস অনুযায়ী ফিজিক্স মানে প্রত্যেকটা সাবজেক্ট শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তো এর মধ্যে ফিজিক্সের তোমরা উভয়ের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ 21 এবং 22 উভয় সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আহ, যে দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়টি কিন্তু রয়েছে। তা আমি চাচ্ছি যে গতির অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো আছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে বোর্ডে আসার মতো যে প্রশ্নগুলো, আমি এগুলো তোমাদের একটু ধারাবাহিকভাবে যদি দিতে থাকি, মানে গতির অধ্যায়ের প্রথমে হয়তো কয়েকটা ক্লাস দিলাম যে গতি থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে সৃজনশীলগুলো বিভিন্ন বোর্ডের প্লাস বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের যদি আমি একটু সলভ করিয়ে দেই, তো তোমাদের জন্য এটা হয়তো বুঝতে একটু সহজ হবে বা তোমাদের প্রস্তুতিটা আরও সুন্দর হবে। তো আশা করি তোমরা আমার সাথে ধারাবাহিকভাবে থাকবে। তো চলো আজকের ক্লাসটা একটু দেখি যে এটা কোন সৃজনশীল এবং কোন টাইপের সৃজনশীল। আচ্ছা, তোমরা দেখছো যে আমার কিন্তু একটা ক্লাস এরকম ছিল, মানে একটা ক্লাস নেওয়া ছিল যে বাঘ এবং হরিণের অঙ্ক। তোমরা দেখছো যে একটি বাঘ থাকে, স্থির অবস্থান থেকে একটি বাঘ, তার হয়তো কিছু সামনে, কিছু দূরত্বের সামনে একটা হরিণ হয়তো সমবেগে চলছে। এরকম প্রশ্ন কিন্তু ছিল যে কখন বাঘ হরিণটিকে ধরে ফেলবে, বাঘ হরিণের বেগ অর্জন করবে কখন, এই প্রশ্নগুলো তোমরা দেখছো যে এরকম ক্রিয়েটিভ কোশ্চেন আমি এর আগে ভিডিও দিয়েছি। তো আজকে ঠিক কাছাকাছি এরকম একটা প্রশ্ন যে দেখো, আহ, একটি বিড়াল তার সামনে 20 মিটার দূরে অবস্থিত একটি ইঁদুরকে ধরার জন্য স্থির অবস্থান থেকে 4 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। তো ইঁদুরটি 8 মিটার/সেকেন্ড সমবেগে। তো পেছনে কি আছে? পেছনে আছে বিড়াল, আর ঠিক তার 20 মিটার সামনে আছে ইঁদুর। দেখো এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। একটা বিড়াল পেছনে, অবশ্যই আমি ফিগার দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো তোমাদেরকে, তোমরা ক্লাসটি পুরোপুরি দেখতে থাকো। একটা বিড়াল আছে পেছনে আর তার সামনে আছে ইঁদুর, মানে বিষয়টি এরকম যে মনে করো এরকম একটা বিড়াল আছে, এখান থেকে ঠিক কত দূরে? 20 মিটার দূরে অবস্থিত ইঁদুর। তো বিড়াল থেকে কিন্তু 20 মিটার দূরে অবস্থিত একটি ইঁদুর আছে, এরকম কিন্তু যে বিড়াল থেকে 20 মিটার সামনে ইঁদুর, মানে বিড়াল যাচ্ছে মনে করো এদিকে, ইঁদুর এদিকে যাচ্ছে। এখানে দুইটা প্রাণীর কিন্তু একটু মানে ক্যারেক্টারিস্টিক্স আলাদা, বৈশিষ্ট্য কেমন যে দেখো, বলছে যে বিড়ালটি কিন্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে বিড়ালটির কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি আদিবেগটা 0, কারণ যেহেতু বিড়ালটি স্থির অবস্থান থেকে যাত্রা করেছে। আর ইঁদুর 8 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। ইঁদুরের বেগ কিন্তু 8 মিটার/সেকেন্ড, অর্থাৎ ইঁদুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে ইঁদুর যাচ্ছে, অর্থাৎ ইঁদুরের বেগ কখনো বাড়বেও না কমবেও না, এই বেগে সে চলবে। আর তুমি দেখো যে বিড়াল কিন্তু প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি আদিবেগটা হলো 0, কিন্তু যেহেতু ওর একটা অ্যাক্সিলারেশন ত্বরণ আছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বেগ বাড়াবে। তো বিষয়টা কি, বিড়াল প্রথমে বেগ ছিল না, মানে স্থির ছিল, এরপরে বিড়াল কিন্তু ধীরে ধীরে বেগ বাড়াবে, কারণ যেহেতু ত্বরণ আছে বিড়ালের। আর ইঁদুর কিন্তু বেগ বাড়াতেও পারবে না, কমবেও না, একভাবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 8 মিটার করে সামনে যাবে। 1 সেকেন্ডে ইঁদুর সামনে যাবে 8 মিটার, পরের সেকেন্ডেও যাবে 8 মিটার। কিন্তু বিড়াল কিন্তু প্রথম সেকেন্ডে যা যাবে, দ্বিতীয় সেকেন্ডে তার চেয়ে একটু বেশি দূরত্ব অতিক্রম করবে, তৃতীয় সেকেন্ডে আর একটু বেশি দূরত্ব অতিক্রম করবে। কেন? কারণ সুষম ত্বরণে বিড়াল যাচ্ছে।
তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝছো। তো এখন আমরা প্রশ্ন দেখি যে আমাদের যেটা গ নম্বর, অর্থাৎ প্রয়োগমূলক যেটা, কখন বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে নির্ণয় করো। বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে কখন, মানে কত সময় পর, কয় সেকেন্ড পরে দেখবো আমরা বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হয়। আচ্ছা, ইঁদুরের বেগটা কত যেন? 8 মিটার পার সেকেন্ড। ইঁদুরের বেগ হলো প্রতি সেকেন্ডে 8 মিটার। তো বিড়ালের বেগ, দেখো বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান, এর অর্থ কি যে বিড়ালের বেগ কখন 8 হবে, মানে বিড়ালের বেগ কখন 8 হবে। তাহলে বিড়ালের বেগ আছে কত? প্রথমে যেহেতু স্থির আছে 0, যেহেতু প্রতি সেকেন্ডে বেগ বাড়বে 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 এরকম করে বাড়তে বাড়তে কখন বেড়ে 8 হবে, মানে কত সেকেন্ড পরে বিড়ালের বেগও ইঁদুরের মতো 8 হয়ে যাবে। আচ্ছা, তা আমরা এটা একটু বের করব। তা এর অর্থ কি আমরা এখন টাইম বের করব। গ নম্বর অপশনে আমরা এখন সময় বের করি। দেখি তো আমরা তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখে নেই। গ নম্বর প্রশ্নের উত্তর, আচ্ছা গ নম্বর প্রশ্নের উত্তর যদি দেখি, দেখো কি কি দেওয়া আছে। আমরা ফার্স্টে আগে একটু দেখব যে আমাদের রাশিগুলো কি কি দেওয়া। তো এখানে দেখো যে বিড়ালের আদিবেগ আমরা দেখতে পাচ্ছি যে বিড়ালের আদিবেগ, বিড়ালটি যেহেতু স্থির ছিল তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল 0। আচ্ছা, আর বিড়ালের যেহেতু প্রশ্নটি হলো বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে, তাহলে বিড়ালের বেগ কিন্তু ইঁদুরের বেগের সমান, মানে ইঁদুরের বেগ কত? 8, এটা ইঁদুরের বেগ। তাহলে বিড়ালের শেষ বেগ যেটা, দেখো বিড়ালের শেষ বেগ, আচ্ছা তাহলে এই শেষ বেগটা কত বিড়ালের? যেহেতু তোমাকে প্রশ্ন করছো কখন ইঁদুরের বেগের সমান হবে, তাহলে বিড়ালের শেষ বেগ তথা ইঁদুরের সমবেগ। আচ্ছা আমি একটু এভাবে লিখি তাহলে আরো ভালো বুঝতে পারবা যে বিড়ালের শেষ বেগ এটা তথা এটাকে আমরা কি লিখতে পারবো? ইঁদুরের সমবেগ। ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বিড়ালের শেষ বেগটাই কিন্তু ইঁদুরের সমবেগ। কারণ কি? কারণ বিড়ালের তো আসলে বলছে যে বেগটা কখন ইঁদুরের সমান হবে, তাহলে বিড়ালের শেষ বেগ তথা এটাই কিন্তু ইঁদুরের সমবেগ, এটা হলো 8 মিটার পার সেকেন্ড। অথবা তুমি এখানে শুধু লিখবে বিড়ালের শেষ বেগ ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে এখানে কি দেওয়া আছে যে বিড়ালের শেষ বেগ আমরা দিলাম, বিড়ালের আদিবেগ দিলাম। এরবার বিড়ালের দেখো একটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ দেওয়া আছে, বিড়ালের ত্বরণ। আচ্ছা, বিড়ালের শেষ বেগ তুমি এখানে একটা কাজ করবা, ব্র্যাকেট দিয়ে এরকম করে রাখবা যে বিড়ালের শেষ বেগ, তার মানে বোঝাচ্ছে কি এটা ইঁদুরের সমবেগ, এটা ভি এর মান এইটা। আচ্ছা, বিড়ালের ত্বরণ অ্যাক্সিলারেশন এ ইকুয়াল দেওয়া আছে দেখো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বের করবা কি? বের করবা সময়, তাহলে সময় টি ইকুয়াল হোয়াট। খুব ইজি একটা মানে ম্যাথ। দেখো যে এখন তোমরাই বলো যে ইউ ভি এ টি, এই চারটা সমীকরণ মানে এই চারটা রাশি নিয়ে সুষম ত্বরণের কোন সমীকরণটি হবে ইউ ভি এ টি। দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, এর মধ্যে একটু তোমরা মনে করার চেষ্টা করো। আমরা জানি দেখো এরকম আমি যদি লিখি যে এ ইকুয়ালস ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা কিন্তু একটা ইকুয়েশন, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে আমরা টি বের করবো, টি ইকুয়াল কি হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। ভি এর ভ্যালু কত? 8, ইউ এর ভ্যালু কত? 0, এর ভ্যালু কত? 4,
রেজাল্ট উইল বি 2 সেকেন্ড। উপরে থাকে 8, নিচে থাকে 4, দেখো রেজাল্ট হবে কি, সুতরাং টাইম হলো 2 সেকেন্ড। তো আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে কখন বিড়ালের বেগ ইঁদুরের সমান হবে। 2 সেকেন্ড পরেই কিন্তু, যেভাবে বিড়াল যাচ্ছে 2 সেকেন্ড পরেই কিন্তু বিড়ালের বেগ ইঁদুরের সমান, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর একটু আসি, দেখি যে ঘ নম্বরের উত্তরটা কিভাবে দিতে হয়। আচ্ছা, কত সময় পর এবং কত দূরত্ব অতিক্রম করে বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে? তাহলে কত সময় পর ধরবে, এবার কিন্তু এটা বের করব। তাহলে প্রথমে বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হলো, এরপরে কিন্তু ধীরে ধীরে বিড়ালের বেগ বাড়বে কিন্তু ইঁদুরের বেগ বাড়বে না, তখন কিন্তু আর একটু সময় পরে কিন্তু বিড়াল ইঁদুরটিকে ধরে ফেলবে। তাহলে এটাই বলছে যে কত সেকেন্ড পরে বিড়াল ইঁদুরটিকে ধরে ফেলবে, এটা আমরা দেখি। তো এখানে আমরা তো জানি না যে কখন ধরবে, তো আমরা একটু ধরে নেই যে ধরি টি সময় পর, বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে। ধরি টি সময় পর বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে। তাহলে আমরা প্রথমে এটা ধরে নিলাম যে ধরি টি সময় পরে বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে। এখন দেখো বিড়ালের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন তৈরি করি। দেখো যে এখন বিড়ালের ক্ষেত্রে, আচ্ছা বিড়ালের ক্ষেত্রে দেখো তো আমরা এরকম দিতে পারি কিনা যে এখন বিড়ালের ক্ষেত্রে বিড়ালের দূরত্ব S1 ইকুয়ালস, আচ্ছা এই যে লিখতেছি যে ধরি টি সময় পর ধরে ফেলবে, আর এই ধরে ফেলার মুহূর্তে বিড়াল কত দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা দিচ্ছি কিন্তু, যে টি সময় পর বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে। তাহলে ওই টি সময় পরে, এই যে যত সময় পর ধরবে ওই টি সময় পর বিড়াল মোট কত দূরত্ব অতিক্রম করবে সেটা লিখতেছি, যে টি সময় পর বিড়ালের, তাহলে আমি একটু এভাবে লিখি, সুতরাং টি সময় পর বিড়ালের মোট দূরত্ব আমি একটু এভাবে লিখি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। যে এখন টি সময়, যেহেতু টি সময় পর ধরবে, তাহলে টি সময় পর বিড়ালের অতিক্রান্ত দূরত্ব, টি সময় পর বিড়ালের অতিক্রান্ত দূরত্ব S1 হলে, তাহলে আমরা কি লিখছি যে ধরি টি সময় পর বিড়ালটি ইঁদুরটিকে ধরবে, আর এই টি সময় পরে বিড়াল তাহলে কত দূরত্ব অতিক্রম করে ধরবে সেটা S1 যদি লিখি। আচ্ছা আমি তোমাদের একটা চিত্র অঙ্কন করে দেখাই, তাহলে বিষয়টা একটু বুঝতে পারবা। মনে করো এরকম যে এখানে তো বিড়ালটা আছে, মানে এখানে বিড়াল আছে, আর মনে করো ঠিক এখান থেকে কত মিটার দূরে জানো, 20 মিটার দূরে, 20 মিটার দূরে কি আছে, একটি ইঁদুর আছে। এখানে মনে করো একটি ইঁদুর আছে, 20 মিটার দূরে একটি ইঁদুর আছে। আচ্ছা দেখো বিড়ালটি এবং বিড়াল ইঁদুর দুটা একই দিকে যাচ্ছে। তো এখন এখানে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা বিড়ালের কাছ থেকে ইঁদুর কত মিটার সামনে আছে, 20 মিটার। এখন আমি প্রশ্ন কি লিখছি দেখো, যে টি সময় পর বিড়ালের অতিক্রান্ত দূরত্ব, টি সময় পর মানে কখন, যখন বিড়ালটি ইঁদুরটিকে ধরবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি চিত্রে যে ইঁদুরটি আরও একটু সামনে আগাচ্ছে, আগাতে আগাতে ইঁদুর যখন এই জায়গায় চলে আসছে, ইঁদুর এখানে আসছে মনে করো, এখন মনে করো যে বিড়ালটি দৌড়ে এখানে চলে আসছে। তাহলে এখন এই মুহূর্তে সাপোজ ইঁদুর এবং বিড়াল এক জায়গায়, মানে বিড়াল ইঁদুরটিকে ধরছে। তাহলে দেখো তো বিড়াল কত দূরত্ব পাড়ি দিয়ে গেছে, এখান থেকে ধরে নিলাম এই দূরত্বটা S1। এই যে দেখো বিড়াল কিন্তু S1 দূরত্ব পাড়ি দিয়ে ইঁদুরকে ধরেছে। এই জায়গা কোনটা, এটা হলো বিড়াল ইঁদুরকে ধরার জায়গা এটা। তাহলে ইঁদুর এখান থেকে এতটুকু সামনে গেছে, আর বিড়াল কিন্তু এখান থেকে এতটুকু আগাইছে সামনে।
মানে S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করে বিড়াল ইঁদুরটিকে ধরেছে। আচ্ছা, এবার ধরে নিলাম ইঁদুরটিও সামনে কতটুকু অগ্রসর হয়েছে, S2। তাহলে আমি যদি এটা এভাবে বলি, দেখো, আচ্ছা একটু একটু লক্ষ্য করো যে বিড়াল যেখানে ইঁদুরকে ধরেছে সেই ধরার জায়গা পর্যন্ত বিড়ালের মোট অতিক্রান্ত দূরত্ব হলো S1 এবং বিড়াল ইঁদুরটিকে ধরতে টাইম লাগছে T, আর ইঁদুর মোট অতিক্রম করেছে S2 দূরত্ব এই ধরার জায়গাতে। তাহলে ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব হলো ওই ধরার জায়গায় S2 আর বিড়ালের অতিক্রান্ত দূরত্ব S1। এখন দেখো তো যে আমি যদি লিখি যে টি সময় পর বিড়ালের অতিক্রান্ত দূরত্ব S1 হলে, এই টি সময় পর বিড়ালের অতিক্রান্ত দূরত্ব S1 হলে S1 ইকুয়াল আমি লিখতে পারি কি ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, অবশ্যই এটা লিখতে পারি। এখন ইউ এর ভ্যালুটা হলো 0, যেহেতু স্থির অবস্থান থেকে বিড়াল যাত্রা করছে, তাহলে এখানে হাফ গুণন এর ভ্যালু হলো 4 গুণন টি, কত টি তো আমরা জানি না, কারণ আমরা তো ধরেই নিলাম যে টি সময় পরে ধরবে, তাহলে এখানে টি, তাহলে 2 দিয়ে 4কে কাটলে হবে কত 2t স্কোয়ার। তাহলে S1 মানে ওই ঠিক এখান থেকে এটুকু S1 আসবে কত 2t স্কোয়ার। এবার আমরা দেখো যদি লিখি যে টি সময় পর ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব, টি সময় পর ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব S2 হলে, তাহলে আমরা কি লিখতে পারবো S2 ইকুয়াল VT। আচ্ছা, কেন এখানে VT দিলাম, কারণ ইঁদুর তো যাচ্ছে সমবেগে। এখন V এর ভ্যালু কত 8 আর সাথে আছে T, তাহলে S1 সমান 2t স্কোয়ার, এটা হলো বিড়ালের অতিক্রান্ত দূরত্ব, S2 সমান 8t, এটা হলো ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব। এখন আমি কি কাজ করতে পারি, দেখো তো প্রশ্ন অনুসারে এরকম লিখতে পারি কিনা। আচ্ছা, আমি যদি এরকম লিখি, দেখো প্রশ্ন মতে, এবার তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এই যে দুইটা দূরত্ব, একটা হলো S1 কার দূরত্ব, S1 হলো বিড়ালের সেই আদি অবস্থান থেকে ধরার মুহূর্ত পর্যন্ত দূরত্ব, এটা হলো S1। আর S2 হলো ইঁদুর যেখান থেকে যাত্রা শুরু করছে, ইঁদুরের এখান থেকে ইঁদুর যেখানে ধরা দিয়েছে ঠিক এই পর্যন্ত দূরত্ব S2। আচ্ছা, চিত্র অনুযায়ী দেখো তো S1 বড় নাকি S2 বড়, অবশ্যই তোমরা বলবা, সবাই বলবা S1 বড়, মানে বিড়াল বেশি দূরত্ব অতিক্রম করে ধরছে। কারণ কি, বিড়াল তো পেছনে ছিল, 20 মিটার পেছনে ছিল, তাহলে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব কি ইঁদুরের চেয়ে 20 মিটার বেশি হবে না, অবশ্যই বেশি হবে। তখন তোমরা প্রশ্ন মতো এভাবে লিখতে পারো, একটা S1 ইকুয়াল, এই S1 ইকুয়াল এই দেখো 20 প্লাস S2, তাহলে আমরা কিন্তু লিখতে পারি 20 প্লাস S2। দেখো তো এই যে এটা, এই লাইনটা কিন্তু খুব গুরুত্ব, মানে বোঝা খুব জরুরি, যে শর্ত অনুযায়ী, মানে এখান থেকে এই যে ফিগার থেকে পাচ্ছি বা প্রশ্ন মতে S1 মানে বিড়ালের মোট অতিক্রান্ত দূরত্ব ও ধরার জায়গা পর্যন্ত বিড়ালের এই দূরত্ব হবে অবশ্যই ইঁদুরের দূরত্ব এর থেকে 20 মিটার বেশি, তাহলে ইঁদুরের দূরত্ব প্লাস 20 মিটার, এটা হলো বিড়ালের অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা হয়ে যাবে। আমি এবার কিন্তু এই ফিগারটা কেটে দিচ্ছি, শুধু এই লাইনটা বোঝানোর জন্য ফিগারটা আনছিলাম। দেখো এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, বা S1 এর ভ্যালু কত 2t স্কোয়ার, আর এখানে 20 প্লাস S2 কত 80। আচ্ছা, এইবার আচ্ছা এখানে যে এর ভ্যালু 4 বা T এগুলোর ভ্যালু, তুমি এখানে এই কাজটা করতে পারো, যে এখানে হয়তো এগুলো দিয়ে দিতে পারো, এটা যে এখানে ত্বরণ মানে বিড়ালের ত্বরণ ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরপরে তুমি দিতে পারো আদিবেগ, কার আদিবেগ, বিড়ালের, ইউ ইকুয়াল 0, এরপরে তুমি সমবেগ দিতে পারো, ইঁদুরের সমবেগ ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। মানে আমরা এই পাশে যে যে রাশি ইউজ করেছি এগুলো একটু দিয়ে দিলাম, যাতে খুব দ্রুতই বোঝা যায় যে এগুলো এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে তাহলে দেখো এগুলো ওকে করলাম, এরপরে প্রশ্ন মতে দিলাম। এখন S1 এর পরিবর্তে 2t স্কোয়ার আর S2 এর পরিবর্তে 8t,
এখন এখান থেকে দেখো তো এভাবে লিখতে পারি কিনা, 2t স্কোয়ার মাইনাস 8t মাইনাস 20 ইকুয়াল 0। আশা করি সবাই এই লাইনটা বোঝো। এরপরে বা আমি একটু এখানে দেখো 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে কি পাবো, টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস 10 ইকুয়াল 0। আচ্ছা দেখো তো এটাকে আমরা যদি মিডিল টার্ম করতে পারি, মানে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, তাহলে তো ভালো। আর না হলে কিন্তু আমরা এখানে একটা মানে দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এরকম সমীকরণের আমরা যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে সেই একটা থিওরি জানি। দেখো আচ্ছা, আমি যেহেতু এখানে কোনোভাবে আমি মিডিল টার্ম করতে পারছি না উৎপাদক বিশ্লেষণ, তো সো আমি এটাকে কি কাজ করব, দেখো তো একটু এটাকে যদি এভাবে লিখি যে 1t স্কোয়ার, টি এর আগে একটা 1 দিলাম, মাইনাস, আচ্ছা এখানে মাইনাস আছে তো আমি প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4t দিলাম, ওকে কোনো সমস্যা নেই, প্লাস মাইনাস 10 ইকুয়ালস 0। এটা দেখো এই লাইনকে আমি একটু মানে আমি একটু সুবিধা মতো সাজায় নিলাম। এখন দেখো তো বা আমি যদি একটা সমীকরণ প্রয়োগ করি, আমি একটু এদিকে কেটে দিচ্ছি, কি সমীকরণ, দেখো আমি এরকম একটা সমীকরণ যে এ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণ। তো এখান থেকে যা দেখো সর্বোচ্চ ঘাত হলো 2, আমি যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল লিখতে পারবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। আমার মনে হয় যে এই সমীকরণটি তোমাদের পরিচিত, তোমরা হায়ার ম্যাথে এটা করে থাকবা। এখান থেকে দেখো আমি ঠিক এটার সাথে আমি যদি কম্পেয়ার করি আমাদের এই ইকুয়েশনটা, দেখো আমি আমি মানে এটাকে আমাদের এটার সাথে কম্পেয়ার করি। আচ্ছা দেখো তো যে এ এক্স স্কোয়ার, এখানে এ এক্স স্কোয়ার আর আমাদের আছে 1t স্কোয়ার, তাহলে এখানকার এ আর আমাদের 1, এখানে এক্স এর যে ভূমিকা আমাদের এখানে টি এর সেই ভূমিকা। আচ্ছা এখানে দেখো এরপরে প্লাস, আমাদের প্লাস, এরপরে এক্স এর সহগ আছে বি, আর আমাদের এই টি এর সহগ হলো -4, তাহলে এটাই আমাদের বি। আসলে এই সমীকরণে এই 1 হলো আমাদের এ, -4 হলো আমাদের বি, আর -10 হলো আমাদের সি। এই দেখো এ বি সি, এই তিনটা কিন্তু আমাদের এখানে এরকম। এবার আমরা এটাকে যেভাবে লিখছি এক্স ইকুয়াল মাইনাস বি, এইভাবে ঠিক ওখানে আমি লিখবো। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, যে বা নেক্সট লাইনটা যে এক্স ইকুয়াল, তাহলে আমি লিখবো টি ইকুয়ালস আমি এভাবে লিখবো। আমি তাহলে এবিসি কেটে দিচ্ছি, এখানে মাইনাস বি, তাহলে আমাদের কি মাইনাস, যেহেতু বি হলো আমাদের -4, তাহলে -4, এটা মাইনাস বি হলো। তুমি জাস্ট এখান থেকে মিলিয়ে এখানে লিখবা যে মাইনাস বি সূত্র অনুযায়ী, তাহলে আমাদের -4 মাইনাস বি, এরপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে -4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 দিলাম, এ হলো আমাদের 1, 4 ইন্টু 1 ইন্টু সি হলো আমাদের -10, 4ac ডিভাইডেড 2a, 2 ইন্টু এ হলো আমাদের 1। তা আশা করি এই লাইনটা তোমরা বুঝবা, জাস্ট এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবা, এক্স ইকুয়াল আমাদের এখানে টি ইকুয়াল সেম, এখানে যা যা আছে আমি এখানে সেভাবে বসিয়েছি। আচ্ছা এই নেক্সট লাইনটা আমি এখানে করি, বা দেখো এখান থেকে বা আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, টি ইকুয়ালস, আচ্ছা -4, তাহলে এটা +4 হয়ে যাবে, টি ইকুয়ালস 4 প্লাস মাইনাস রুট ওভার -4 এর উপর স্কোয়ার মানে 16, এরপরে এই দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 এর সঙ্গে 10 গুণ দিলে হবে কত, 40। আচ্ছা এখানে নিচে কত হবে, নিচে হবে 2 × 1, এটা হলো 2 হবে নিচে 2। এবার দেখো তো উপরে কি 4 প্লাস মাইনাস রুট 16 আর 40, আচ্ছা 16 আর 40 56, আর এখানে 2। আচ্ছা আশা করি তোমরা ক্যালকুলেশন বুঝতে পারতেছো।
আচ্ছা, এরপরে একটু একটু তোমরা খেয়াল রাখো যে এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার, কারণ এটা আমাদের প্রয়োজন হবে। এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার। আচ্ছা, আর এস টু ইকুয়াল কত যেন 80, আমরা একটু পাশে লিখে রাখলাম, আমাদের দরকার হতে পারে। আচ্ছা, এখান থেকে দেখো তো 4, আচ্ছা একবার আমরা কি কাজ করব, 4 প্লাস রুট 56 ডিভাইডেড 2, অর্থাৎ আমি এখানে কি লিখলাম যে ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে। এবার আমি একটু দেখি তো এই রেজাল্টটা কত আসে। 4 প্লাস রুট 56 সমান এত ডিভাইডেড 2। আচ্ছা, 5.74। আমরা যদি এই কাজটা করি যে রুট 56 এটা 7.48 হবে, এর সাথে 4 যোগ দিলাম, একে আবার 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 5.74 সেকেন্ড। তাহলে আমরা এটা, সুতরাং টি এর ভ্যালু, একটা ধনাত্মক মান নিলে আমরা এটা পাচ্ছি, এখান থেকে শুধু পজিটিভ নিয়েছি। আচ্ছা, আবার একটা নেগেটিভ মান নিয়ে দেখি তো এটা কত আসে। আচ্ছা, এবার আমরা কি কাজ করব যে এই পাশে একটু কাজ করি। এবারের কাজটা হলো যে এটাকে আমি কি কাজ করি, নেগেটিভ নিচ্ছি, যে সুতরাং টি ইকুয়াল 4 মাইনাস রুট 56 ডিভাইডেড 2। এখানে কি লিখবো যে ঋণাত্মক মান নিয়ে, ঋণাত্মক মান নিয়ে। তো এখানকার রেজাল্ট আসবে অবশ্যই মাইনাস চলে আসবে, 4 মাইনাস রুট 56 ডিভাইডেড 2 মাইনাস 1.74 সেকেন্ড। তো আমরা এখানে লিখবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সময় ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা টি এর ভ্যালুটা কোনটা নেব, 5.74 সেকেন্ড। প্রশ্ন ছিল কত সময় পর বিড়ালটি দুটিকে ধরবে, তাহলে 5.74 সেকেন্ড সময় পর বিড়ালটি দুটিকে ধরতে পারবে। ওকে, আমরা একটা উত্তর পেলাম। এখন বলছে কত দূরত্ব অতিক্রম করে। এই যে আমি বলছি না যে এই দূরত্ব কাজে লাগতে পারে, তাহলে কত দূরত্ব অতিক্রম করে বিড়ালটি দুটিকে ধরবে। তাহলে জাস্ট এই দূরত্ব তুমি দিয়ে দিবা যে কত দূরত্ব অতিক্রম করো, কত সময় পরে এবং কত দূরত্ব। তাহলে দূরত্ব কত, এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে তুমি যদি লেখো যে সময়টা কত পাইছো এটা, সুতরাং দূরত্ব হবে এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে এখানে মান বসায় দেবা, 2 ইন্টু টি এর ভ্যালু কত, 5.74 স্কোয়ার। এখন একটু কাজ করে দেখো রেজাল্টটা কত আসে, 2 ইন্টু 5.74 এর উপর একটা স্কোয়ার দিবা, তাহলে 65.895 মিটার এস ওয়ান। অর্থাৎ বিড়ালটি 65.895 মিটার দূরত্ব অতিক্রম করে ওই ইঁদুরটিকে কিন্তু ধরবে। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা এই ধরনের অঙ্কগুলো এইভাবে করব দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে। তোমরা দু একবার প্র্যাকটিস করবা, দেখবা এটা ইজি লাগবে। প্রথম যদিও মনে হচ্ছে যে কেমন লাগে, কিন্তু দু একবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। আর এরকম একটা অঙ্ক আছে বাঘ এবং হরিণের, যদি ওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওটাও দেখবা। ওটাও দেখলে এই জাতীয় অঙ্কগুলো প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। তোমাদের শুভকামনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।